স্বাগত জানাচ্ছি খাতুন কষ্টের মধ্যে ছিল, সাথে আছে আমি শামীম জাহেরি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করে থাকি অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় চিংড়ি শিল্প। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর শাহেদ সিদ্দিকী। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাগেরহাটের ৯টি উপজেলায় এবছর প্রায় ৪৮,০০০ হেক্টর জমিতে চিংড়ির চাষ হয়েছে। এবার জেলায় বাগদার উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৫,২৭১ মেট্রিক টন। এতদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সম্প্রতি হঠাৎ করেই চাষিদের মাথায় হাত, মরে যাচ্ছে চিংড়ি। এবছর তারপরে ভাইরাসে মাছ একদম সব শেষ। ঘেরে এ পর্যন্ত বিক্রি করা হয়েছে মাত্র ২০,০০০ টাকা, ৪.৫ লক্ষ টাকার মতো আমার খরচ আছে। চিংড়ি গবেষণা কেন্দ্রের মতে পরিবেশগত নানা কারণে ঘেরে মরক দেখা দিয়েছে। এই অবস্থায় পরিকল্পিত চাষের পরামর্শ দিয়েছেন চিংড়ি গবেষণা কর্মকর্তা। অবকাঠামোর উন্নয়ন করতে হবে, পানির গভীরতা বাড়াতে হবে। তো মিনিমাম 2 থেকে 3 ফিট প্রতি ঘেরের পানি 2 থেকে 3 ফিট পরিমাণ রাখতে হবে। চাষিদের সমস্যা কেবল মরক নয়, বাজারে হঠাৎ করেই কমে গেছে চিংড়ির দাম। এই অঞ্চলের চিংড়ি মূলত রপ্তানি হয় ইউরোপে। ব্যবসায়ীরা বলছেন ইউরোপে মন্দার কারণে চিংড়ির দাম কমে গেছে, তাই তারাও কৃষকদের আগের মতো দাম দিতে পারছেন না। বিদেশে মাছটা কম টানতেছে, এ কারণে বাংলাদেশে মাছটা থেকে যাচ্ছে, যে কারণে আজকে মাছের দাম কম। স্থানীয় মৎস্য কর্মকর্তা দামের কথা না ভেবে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন চাষিদের। তার মতে উৎপাদন বেশি হলেই দাম কিছুটা কম হলেও পুষিয়ে নিতে পারবে চাষিরা। আমরা যদি আদর্শ পরিবেশ তৈরি করে যত সময় পোনা মজুত করতে পারি এবং যথাযথভাবে যত্ন করতে পারি, তাহলে হয়তো আমাদের উৎপাদন বাড়বে এবং সেক্ষেত্রে দাম কিছু কম থাকলেও উৎপাদন বেশি হলে আমাদের চাষিদের খরচের তুলনায় লাভ আসতে পারে। চিংড়ি ঘেরে যখন মরক, তখন মৎস্য কর্মকর্তার উৎপাদন বাড়ানোর এই পরামর্শ কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। শাহেদ, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে চিংড়ি শিল্পে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে চাষিরা। এছাড়া আমরা জানি যে বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে, বিশেষত ইউরোপ এবং আমেরিকার অর্থনৈতিক মন্দার কারণে এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে চিংড়ি শিল্পের রপ্তানিতে বাংলাদেশ থেকে। এই বিষয়ে আপনার কি মতামত? আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের ম্যাক্সিমাম বেশিরভাগ রপ্তানি হয় ইউরোপ আমেরিকার মধ্যে। হ্যাঁ, প্রায় ৮০%। ৮০%। এই যে ফ্রোজেন ফুডস, যেটা এর মধ্যে বেশিরভাগই হচ্ছে চিংড়ি। তো আপনি জানেন গত ৩-৪ বছর ধরে আমেরিকা এবং ইউরোপের মধ্যে বিশ্ব মন্দা চলছে, অর্থনৈতিক মন্দা চলছে। এই মন্দার কারণে স্বাভাবিকভাবে এই চিংড়ির উপরও একটা প্রভাব পড়েছে। আমরা দেখছি যে আসলে আমাদের যে এক্সপোর্ট গ্রোথটা আগে ছিল, সেই গ্রোথ এখন নেই, অনেক কমে গেছে। তো আগে ২-৩ বছর আগে আমাদের এক্সপোর্টের তালিকার মধ্যে চিংড়ি অন্যতম ছিল, এখনও আছে, কিন্তু আগের সেই ধারা এখন নেই আর কি। আমি আপনাকে বলতে পারি যে গত ২০০৯-১০ একটা ফিগার, যে এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ফিগার অনুযায়ী ২০০৯-১০ সালে ২,৪০৯ কোটি টাকা আমরা আয় করেছি এই যে ফ্রোজেন ফুডস এক্সপোর্ট করে। তো আগের মতো সেভাবে নেই, কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। বিষয়টা হলো যে আমাদের যে কম্পিটিটর থাইল্যান্ড, ভিয়েতনাম, এরা অনেক ইমপ্রুভ করেছে তাদের সব সিস্টেমগুলি। আমরা সেভাবে তাদের সাথে ইমপ্রুভ করতে পারিনি। তাই ইউরোপের কোনো ফ্রোজেন ফুডস পাঠাতে হলে তাদের অনেক কন্ডিশন মানতে হয়, সেই কন্ডিশনগুলি আমরা সেভাবে। তবে সুখবর এখন যে সম্ভবত এখন বাংলাদেশকে আর যেটা বাধ্যতামূলক একটা পরীক্ষার ব্যাপার ছিল ইউরোপে দেশে, সেটা এখন বাংলাদেশের শিল্পের জন্য প্রযোজ্য নয়। এটা একটা ইতিবাচক দিক বলে মনে হয় না। এটা তো কয়েকটা ধাপে আমরা এটা অতিক্রম করেছি, অনেকবার এসছে, জি, আমরা ওই কোয়ালিটি করেই তারপর আমরা এক্সপোর্ট করছি ইউরোপ আমেরিকার মধ্যে। তো আর একটা প্রশ্ন যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে চিংড়ি চাষের সাথে আমরা যেটা প্রায় যে প্রশ্নটা আসে যে পরিবেশ বিপর্যয়ের কথাটা চলে আসে। কারণ চিংড়ির সাথে যেসব এলাকা সাধারণত লবণাক্ত এলাকায় আরও লবণাক্ত কৃষি জমি কাজে লাগিয়ে চিংড়ি ঘের করা হচ্ছে, এটা একটা বড় ইস্যু। এছাড়াও প্রসেসিংয়ের জন্য যেসব অ্যান্টিবায়োটিক বা আদার কেমিক্যালস ইউজ করা হয়, এটা নিয়েও বড় ধরনের কথা হয়ে থাকে। এই বিষয়ে কি আমাদের যত্নবান হওয়া উচিত? অবশ্যই। বিষয়টা আসলে তো ৮০ দশকের শুরু থেকে আমাদের এখানে চিংড়ি চাষের প্রসারটা হয়েছে। তো যেটা আসলে আমাদের অনেক কৃষি জমি ছিল, অনেক বনের জমি ছিল। আমরা চিংড়ি চাষটা হয় কোথায়?
কক্সবাজার, মহেশখালী আর খুলনা এলাকার মধ্যে, যে সমুদ্রের কাছাকাছি উপকূল এলাকার মধ্যেই তো চিংড়ি চাষটা হয়। আসলে এই অভিযোগটা এখন কতটুকু প্রযোজ্য জানি না, কিন্তু যতটুকু দখল করার এটা অনেক আগেই হয়ে গেছে। তো এরপরও সরকার, আমার মনে হয় যে সব পরিবেশ রক্ষার জন্য সবকিছু মনে করে সরকার যথাযথ ব্যবস্থা নিবে এবং পরিবেশটাও ঠিক রেখে আবার এক্সপোর্ট গ্রোথটাও ঠিক রেখে সরকার একটা ব্যালেন্স করে সরকার একটা ব্যবস্থা ধন্যবাদ নেবে। শাহেদ। আমরা এই মুহূর্তে আমরা যোগ দিচ্ছি খুলনায়, সেখানে আছেন জাহানাবাদ সি ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব শোয়েব মাহমুদ। জনাব মাহমুদ, এই মুহূর্তে খুলনা অঞ্চলে চিংড়ি চাষের কি অবস্থা বিরাজ করছে? খুলনা অঞ্চলে অ্যাকচুয়ালি আমাদের যে চিংড়ি চাষ যেটা চলছে, ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস ফল করার কারণে চিংড়ি চাষিরা আসলে ভালো মূল্য পাচ্ছে না। আসলে আমরা যারা উৎপাদন করি, ইউরোপ মার্কেট প্রাইস প্রচণ্ড আকারে ফল করে গেছে, যার ফলে মূল্য কমে যাওয়ার কারণে, আন্তর্জাতিক বাজারে মূল্য কমে যাওয়ার কারণে চাষিরাও একইভাবে মূল্য কম পাচ্ছে, যার ফলে চিংড়ি চাষটা নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই জন্য আসলে আমাদের এই চিংড়ি চাষ বৃদ্ধি করতে হবে। কোস্টাল বেল্ট, আমাদের এই কোস্টাল বেল্টে চিংড়ি চাষ হয়ে থাকে সাধারণত। চিংড়ি খাস জমি, সরকারের খাস জমি বাড়িয়ে চিংড়ি চাষকে বাড়াতে হবে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমাদের ফ্যাক্টরিগুলো যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ক্যাপাসিটি অ্যাটেন্ড করতে পারবে, ফ্যাক্টরিগুলো ফুল ক্যাপাসিটি অ্যাটেন্ড করতে পারলে তখন গিয়ে চাষিরা আপনার সেই তাদের ইয়েটা পোষায় নিতে পারবে, তাদের যে এখন যে লসটা হচ্ছে সেটা পুষিয়ে নিতে পারবে। পাশাপাশি সরকারেরও আনুকূল্য প্রয়োজন আছে, যেহেতু এটা যেহেতু আন্তর্জাতিক ব্যবসা, এখানে সমস্যা থাকতেই পারে। কখনো মাহমুদ প্রাইস দেখা যাচ্ছে যে বাড়তেছে কোন বছর। ইয়েস জনাব মাহমুদ, আমি যে প্রশ্ন করতে যাচ্ছি আপনাকে, আপনি বলছেন উৎপাদন বাড়ানোর কথা। দুভাবে হতে পারে যে আমরা আরো জমিতে, বেশি জমিতে আমরা চাষ করতে পারি, অথবা আমরা যে চাষ করছি সেটা ফলন বাড়িয়ে, অর্থাৎ আমরা বলতে পারি উন্নত ভ্যারাইটির চিংড়ি চাষ করতে পারি। কোন দিকটি বেশি লাভজনক বা গ্রহণযোগ্য বলে আপনি মনে করছেন? কারণ আমরা যদি বেশি জমিতে চাষ করি, সে কারণে আমাদের বেশি জমির প্রয়োজন, সেই জমি আমাদের আছে কিনা পর্যাপ্ত? পর্যাপ্ত জমি কোস্টাল বেল্টে আছে, বিভিন্ন অঞ্চলে, নোয়াখালী অঞ্চল, কক্সবাজার, খুলনা, এইসব অঞ্চলে আছে যেগুলা চাষ হচ্ছে না এমন জমিও আছে। আবার আমরা যদি সায়েন্টিফিক কালচার করি, তাতেও আমাদের যে জমি এখন আছে তাতে যদি প্রোডাকশন আমরা বাড়াতে পারি, তাতেও আমাদের কৃষকরা কিন্তু পুষিয়ে যাবে। তারা এখন দেখা যাচ্ছে যে আমাদের ট্রেডিশনাল সিস্টেমে প্রোডাকশন হচ্ছে, তাতে ওনারা সেইভাবে মূল্য ভালো পেলে, প্রাইস যদি ভালো পান, তাহলে উনি পুষিয়ে নিতে পারেন, আর না হলে উনি সমস্যা থাকেন, পুষিয়ে নিতে পারেন না, উৎপাদন খরচ বেশি পড়ে যাচ্ছে। একইভাবে আমরা যারা রপ্তানি করি তাদেরও পর্যাপ্ত মাছ, প্রয়োজনীয় মাছটুকু যদি না পাই, চিংড়ি না পাই, তাহলে আমাদেরও উৎপাদন খরচ বেড়ে যায়, তাতে করে আমরা সেই সাপোর্টটা চাষ পর্যায়ে আমরা দিতে পারি না। জনাব মাহমুদ, চিংড়ি চাষের সাথে পরিবেশ বিপর্যয়ের একটা বিষয় চলে আসছে সম্প্রতি। এই বিষয়ে এটাকে কি করে আপনারা সমাধান করা যায়, বা কত কম পরিবেশ খরচ ক্ষতি করে আমরা চিংড়ি চাষ করতে পারি, সে বিষয়ে কি আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন? আসলে চিংড়ি চাষ আপনি দেখেন, ভিয়েতনাম, ইন্ডিয়া, থাইল্যান্ড, মাদাগাস্কার, বিভিন্ন দেশে চিংড়ি চাষ হচ্ছে। কোথাও এই চিংড়ি চাষে পরিবেশ ক্ষতি হচ্ছে এরকম কোনো সাউন্ড আপনি কোথাও পাবেন না। শুধু আমরা বাংলাদেশেই দেখছি আমাদের এই সাউন্ডটা পাওয়া যাচ্ছে। আসলে আমাদের এই সেক্টর, আমাদের ফরেন কারেন্সি আর্নিং, এখানে বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থান হচ্ছে, এই বিষয়টাকেও বিবেচনায় নিতে হবে। আর আপনার যেখানে লবণাক্ত পানিতে আমরা ধান চাষ করলে কখনো ধান হবে না, তো এই বিষয়টা আমাদের বিবেচনায় সবসময় রাখতে হবে। এবং যেই আপনার বিভিন্ন দিক থেকে যেসব
আপত্তি হয়তো তোলা হচ্ছে, সেটা কিন্তু আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। আমরা যারা পরিবেশও আমাদের প্রয়োজন, পরিবেশের ক্ষতি না করেই আমাদেরকে সব কিছু করতে হবে, এটা আমরা বুঝি। আমরা যদি যেখানে লবণাক্ত পানি থাকবে সেখানে আমাদের চিংড়ি চাষ করতে হবে, কিন্তু যে অহেতুক লবণ সাধারণ জমিকে আমরা ধানের জমিকে লবণাক্ত করে আমাদের চাষিরা চিংড়ি চাষ করে না সাধারণত। কিন্তু এটা অনেকেই আসলে কেন যেন এই প্রশ্নগুলা উত্থাপন করেন আমরা বুঝি না। এটা আমাদের বোধগম্য না। ধন্যবাদ জনাব মাহমুদ, আমরা আপনার কাছে ফিরে আসব। আমরা কথা বলছিলাম মাহমুদের সাথে, উনি পরিবেশের কথাগুলো বললেন। তো আরেকটা বিষয় যেটা হয় যে আমরা সেটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে দুই ধরনের চিংড়ি চাষ হয়ে থাকে, একটি লোনা পানি এবং একটি মিঠা পানির চাষ। তো আমরা এই বিষয়ে কথা বলবো একটা বিরতিতে যাওয়ার আগে। দর্শক, আমাদের বিরতিতে যাওয়ার সময় হলো, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার ফাতেনগঞ্জ থেকে মতিঝিলের আলোচনা। এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ হিমায়িত মৎস্য রপ্তানিকারক সমিতির সহসভাপতি মাহমুদুল হাসান। জনাব হাসান, এই সময়ে চিংড়ি রপ্তানির অবস্থা কি বলে মনে করছেন? এছাড়া আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? দর্শক দুঃখিত, আমরা এখনো সংযোগ স্থাপন করতে পারিনি। আমরা আমরা এই মুহূর্তে আলোচনায় ফিরে যাচ্ছি। শাহেদ, আমরা কথা বলছিলাম যে লোনা পানি এবং মিঠা পানির চাষের কথা। তো দেখা গেছে যে সাধারণত মিঠা পানিতে চাষ করলে, চিংড়ি চাষ করলে সেখানে পরিবেশগত ক্ষতির সম্ভাবনাটা কমে যায়। তো এখন অনেক উদ্যোক্তারা এইদিকে নজর দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি নিজেও জানেন আমাদের এখানে প্রচুর মাছের চাহিদা আছে অভ্যন্তরীণ বাজারে। আমি যখন বাজারে যাই তখনও দেখি, আপনি নিজেও দেখবেন যে আসলে মিঠা পানির যে চিংড়ি, এটার প্রচুর ডিমান্ড আছে এবং অনেক এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখন। ময়মনসিংহ যান, আপনি বিভিন্ন এলাকায় যান, দেখবেন প্রচুর হ্যাচারি হয়েছে ওখানে, এটা বাণিজ্যিকভাবে এখন চাষ হচ্ছে এবং বিভিন্ন ধরনের চিংড়ি আপনি এখন পাবেন। নোনা পানির চিংড়িও কিছু অভ্যন্তরীণ বাজারে আছে, ম্যাক্সিমাম তো আপনি জানেন এক্সপোর্ট হচ্ছে। তো দুই ধরনের মাছেরই এখন চাষ বাড়ছে। আর বিশেষ করে আমি বলবো যে আসলে অভ্যন্তরীণ বাজারের চাহিদাও অনেক বেড়েছে। আগে 5 বছর আগের কথা চিন্তা করুন, 10 বছর আগের কথা চিন্তা করুন, আর এখনকার কথা চিন্তা করুন। এক্ষেত্রে আমরা যদি উৎপাদন বাড়াতে চাই, মিঠা পানির মাছের কথাই বলি, সেক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় আমরা কৃষকরা চাষিরা বলে থাকেন যে তারা মানসম্মত মাছের পোনা পাচ্ছে না। এটা একটা বড় বিষয়। আপনি যখন প্রোগ্রামটা শুরু করেছেন তখন আপনার যে রিপোর্টটা দেখিয়েছেন সেখানে কিন্তু একজন কৃষক অভিযোগ করেছেন। আসলে এটা অনেক দিন থেকে আমাদের বাংলাদেশের যে যারা চিংড়ি চাষ করেন সেই সব কৃষকদের অনেক পুরনো অভিযোগ এটা, তারা কোয়ালিটি পোনা পান না, ভাইরাস যুক্ত পোনা পান অনেক সময়। দুঃখজনক হলো সত্য। এখন সেই পোনাটা আসলে আমাদের যে হ্যাচারিগুলি আছে এগুলির আসলে কতটুকু মান রক্ষা করা হয়, আর ভাইরাসের পোনা যদি পান তাহলে সেই চিংড়িটা সে কিনে চাষ করে সে সেভাবে ফলবান হতে পারে, ফলনটা সেটা হয় না এবং বাজারে বিক্রি করা কঠিন হয়ে যায়, তার জন্য অনেক লস হয়ে যায়। এই ব্যাপারে আসলে আমাদের তো কোয়ালিটি কন্ট্রোলের জন্য আছেন সরকারি সংস্থা। আমরা মনে হয় যে এই বিষয়গুলি তারা আরো ভালো করে নজরদারি করবেন। নজরদারি করলে হয়তো আমাদের কৃষকরা লাভবান হবে। ধন্যবাদ শাহেদ। আমরা আবার চট্টগ্রামে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন জনাব মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান হচ্ছেন বাংলাদেশ হিমায়িত মৎস্য রপ্তানিকারক সমিতির সহসভাপতি। জনাব হাসান, এই মুহূর্তে মৎস্য রপ্তানি করার ক্ষেত্রে পরিস্থিতির কি আপনাদের চট্টগ্রামের প্রেক্ষিতে? এই মুহূর্তে যে সাদা মাছের রপ্তানি নিষেধাজ্ঞা হয়েছে এটা আমাদেরকে বেশ ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। আমাদের রপ্তানিকারকরা যেসব এক্সপোর্ট কনসাইনমেন্ট অর্ডার নিয়েছিল সেই কনসাইনমেন্ট গুলো জাহাজীকরণ করতে পারছে না, তাতে আমাদের দেশের ভাবমূর্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই সরকার সাদা মাছ বিশেষ করে
কাঁচা মাছগুলো রপ্তানি বন্ধ রাখো, হিমায়িত প্রক্রিয়াজাত করে যেগুলো আমরা পাঠাই সে মাছগুলোকে চালু রাখো। তাহলে আমাদের আভ্যন্তরীণ বাজার এবং বিদেশের বাজার দুটার একটা ভারসাম্য রক্ষা করবে। আপনি হয়তো জানেন যে বিদেশি বাংলাদেশিরাই এর বড় ক্রেতা। তারা এই যে অর্ডারগুলো দিয়ে রেখেছে সে ঠিক টাইমে যদি মাছগুলো না পেয়ে থাকে, তাদের আমাদের দেশের কমিটমেন্ট রক্ষা না করার জন্য আমাদের ভাবমূর্তির উপর বেশ এফেক্ট করবে। জনাব হাসান, সরকার যে ব্যানটা নিষেধাজ্ঞা জারি করেছে সেটা হচ্ছে লাইভ ফিশের জন্য, এবং সেটা হচ্ছে ফ্রোজেন ফুডের জন্য, ফিশের জন্য নয়। এবং আমরা যে ফ্রোজেন ফিশ এক্সপোর্ট করে থাকি তার শতকরা 80% হচ্ছে চিংড়ি। তো সেক্ষেত্রে কি এই নিষেধাজ্ঞা কি আপনাদের সেক্টরকে নেতিবাচক প্রভাব পড়ছে? হয়েছে কি, যে প্রজ্ঞাপনটা হয়েছে সেটা কাঁচা মাছ বলাতে জি, তার ক্লারিফিকেশনটা সরকার দেয়নি, যার জন্য কাস্টমস এবং কোয়ালিটি কন্ট্রোল কর্তৃপক্ষ সঠিক নির্দেশনা না পাওয়াতে এইসব কনসাইনমেন্টগুলো শিপমেন্ট হতে পারছে না। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি যেটা অতিরিক্ত তড়িৎ সিদ্ধান্ত দিয়ে তার একটা যদি সঠিক ব্যাখ্যা দিয়ে দেন, তাহলে ঠিক আমাদের যে এক্সপোর্ট কনসাইনমেন্টগুলো অপেক্ষা করছে তা চলে যেতে পারে। বিশেষ করে সামনে যে ঈদের বন্ধ, তাতে আমরা বিশেষভাবে এফেক্টেড হয়ে যাব। অনেক ফ্যাক্টরি তাদের পেমেন্ট আছে, অনেক রকম কমিটমেন্ট আছে, লেনদেন আছে, এগুলো একটা প্রভাব পড়তে পারে। ধন্যবাদ জনাব হাসান। আমরা কথা বলছিলাম জনাব হাসানের সাথে। উনি বলছিলেন যে সরকার সম্প্রতি যে নিষেধাজ্ঞা জারি করেছে লাইভ ফিশের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ওনাদের ইম্প্যাক্ট পড়েছে। তো আমার মনে হয় যে সরকার তো আসলে রমজানে সবকিছুর দাম বাড়ে, আমরা যেটা দেখে আসছি যে চাহিদা যেহেতু বাড়ে সবকিছুর দাম বাড়ে। সরকার সেই প্রেক্ষিতে একটা ভালো উদ্দেশ্য হয়তো এই রপ্তানির উপর নিষেধাজ্ঞাটা দিয়েছেন, কিন্তু এর ফলে যে আসলে এক্সপোর্টের আমাদের ফ্রোজেন ফুডসের যে ইম্প্যাক্ট হবে এটা সরকার, আমি জানি না, ওনারা আমার মনে হয় যে সরকারের সাথে বসে বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। এবং আমার মনে যেটা হয় এক্সপোর্ট কোয়ালিটি সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় সরকার ওটার উপর, এবং আমার ধারণা সরকার যথেষ্ট সচেতন আছে। কারণ গত 7ই জুন প্রধানমন্ত্রীর সাথে আমি পত্রিকায় রিপোর্ট পড়েছি, প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের ফ্রোজেন ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত যে কমিটি তারা দেখা করেছেন, এবং সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে এই সেক্টরের উন্নতির জন্য সরকার দিক সব করা হবে, এবং সরকার নিশ্চয়ই এটা দেখে। এটা সব সরকারই আমরা দেখেছি, যেহেতু এক্সপোর্টের একটা বড় একটা অংশ হচ্ছে ফ্রোজেন ফুডস, তো সব সরকারই এটার প্রতি নজর দেওয়ার চেষ্টা করেছেন, এবং আসলে তো এটা ধাপে ধাপে অনেক এগিয়ে গেছে। এটা তো সরকারি নজরদারির কারণেই উন্নতি হয়েছে। তো আমার মনে হয় যে এখানে একটা ভুল বোঝাবুঝি থাকতে পারে, ওনারা সরকারের সাথে বসে এই বিষয়টা সুরাহা করলেই হয়। আর যেহেতু কাঁচামাল, আমার মনে হয় সরকার যত তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত দিবে, বিষয়টা ক্লিয়ার করে দিবে, তাদের মালামালগুলি, তাদের মাছগুলি তত তাড়াতাড়ি এক্সপোর্ট করতে সক্ষম হবে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দক্ষ জনবল অভাব। আমাদের সব ক্ষেত্রেই এটা দেখা যায়, দক্ষ জনবল অভাব, এবং ফ্রোজেন ফুড এক্সপোর্টস যে সেক্টর, এটারও ব্যতিক্রম নয়। তো এখানে আপনার কি মনে হয়, আপনি দীর্ঘদিন এই বিষয়ে কাজ করেছেন, রিপোর্ট করেছেন, দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে নিম্ন লেভেলে, শ্রমিক লেভেলে কার্যকর কোনো কাজ আসলে হয়েছে কিনা? এইটা আসলে আমি জানি না, আসলে আমাদের একটা ইনস্টিটিউট থাকা দরকার ছিল, একটা ভালো ইনস্টিটিউট। আমাদের আসলে প্রতিটা সেক্টরে একটা দক্ষ জনবলের অভাব আছে। আপনি জানেন আমাদের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস, যেটা থেকে প্রায় $20 বিলিয়ন মতো এক্সপোর্ট আর্নিং হয়। ওখানেও কিন্তু আপনার দক্ষ জনবলের একটা অভাব থাকে, এখানেও আছে, সব জায়গায় আছে। অথচ বাংলাদেশে কিন্তু 16 কোটি মানুষ। এটাই হচ্ছে ইন্টারেস্টিং। অনেক মানুষ কিন্তু আপনার কাজের মানুষ খুঁজেন, তখন কিন্তু পাবেন না, দক্ষ মানুষ খুঁজেন, তখন পাবেন না। তো আমার মনে হচ্ছে এই সেক্টরটা যেহেতু 80-র দশক থেকে অনেক বছর হলো, এখন একটা সিস্টেমে আসা উচিত, এবং দক্ষ জনবল যাতে ঘাটতি না হয় সে ব্যাপারে সবার একটা নজর দেওয়া উচিত। ফ্রোজেন ফুডস অ্যাসোসিয়েশন আছে, তারাও ওই ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। আর আরেকটা বিষয় কি, আমাদের প্রফেশনালিজম, পেশাদারিত্ব আসতে হবে আমাদের সবকিছুর মধ্যে। জনগণকে যারাও চাকরি করবে তারাও একটা পেশাদারিত্ব আসতে হবে। সবাই যেন বুঝে যে পেশাদারিত্ব ছাড়া কোনো সেক্টর টিকে থাকা সম্ভব না। পেশাদারিত্ব আসলে হয়তো এই ঘাটতিগুলি আর থাকবে না। গার্মেন্টসে যেভাবে হচ্ছে, ফ্রোজেন ফুডসে যেভাবে হচ্ছে, অন্যান্য সেক্টরে যেভাবে হচ্ছে, এই জিনিসটা অনেক কমে আসবে বলে আমি আশা করি।
আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইনোভেশন বা নতুনত্ব খুব দরকার। যখনই একটি শিল্পে বা বাজারজাতকরণের ক্ষেত্রে বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হয়, তখন উদ্যোক্তারা নতুনত্ব কিছু করার চেষ্টা করে। আপনার কি মনে হয় আমাদের উদ্যোক্তারা যথেষ্ট পরিমাণ কাজ করছেন বা কিছু করেছেন এই নতুনত্ব আনবার জন্য? না, আমাদের আসলে প্রাইভেট সেক্টর অনেক ইনোভেটিভ, তারা তো নিজেরাই নিজেদের টিকে থাকার জন্য চেষ্টা করে। সরকার চেষ্টা করছে, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর যারা ব্যবসা করেন তারা দেশ বিদেশে যান, বিভিন্ন নতুন নতুন জিনিস দেখেন, তারাও বিশ্ববাজারে তাদের টিকে থাকার জন্য তারাও ইনোভেশন ছাড়া তারাও বুঝেন যে ইনোভেশন ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই সেক্টরে ফ্রোজেন ফুডস আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের কম্পিটিটরকে। আমাদের কম্পিটিটর হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম। তারা আমাদের চেয়ে অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির দিক দিয়ে, চিন্তাধারার দিক দিয়ে, সব দিক দিয়ে তারা অনেক সামনের দিকে এগিয়ে আছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ইনোভেটিভ এবং কনস্ট্রাকটিভ অনেক কিছু না হলে বিশ্ববাজারে আপনি টিকে থাকতে পারবেন না। আমার মনে হয় এটা আমাদের এখানকার ব্যবসায়ীরা এটা বুঝে নেয়। আমার মনে বোঝেন, কারণ আমি দেখছিলাম, যার কারণে আপনি দেখেন যে আগে কিভাবে পত্রিকা দেখছিলাম যে আপনি দেখেন যে আগে কিভাবে এক্সপোর্ট হতো, কিভাবে বিষয়টা প্রসেস করা হতো, আর এখন কত ওয়েল একটা প্রক্রিয়ার মধ্যে এখন প্রসেস করা হয়। ধন্যবাদ জনাব শাহেদ সিদ্দিকী, আমাদেরকে এখানে শেষ করতে হবে সময় স্বল্পতার জন্য। দর্শক, আমাদের আজকে শেষ করতে হচ্ছে এখানকার এখনকার মতো। আমরা আজকে আলোচনা করলাম চিংড়ি চাষ নিয়ে। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের সাথে থাকুন। খাতুনগঞ্জ থেকে মতি ছেলে।